বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের দশম শ্রেণী প্রথম পত্র সাহিত্যের রূপরীতি এই প্রবন্ধটি পড়াবো। লেখক হচ্ছেন হায়াত মাহমুদ। লেখকের নাম হচ্ছে হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে হায়াত মাহমুদ কি করছে? 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডিরিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। এখন তিনি কোথাকার বাসিন্দা? ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শমসের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কত সালে? 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবন যাপন করেছেন। অর্থাৎ হায়াত মাহমুদ কি করলেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে তিনি অবসর জীবন যাপন করেছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে কবিতা ও গল্প লেখা দিয়ে সাহিত্য জীবন শুরু হলে পরবর্তী সময়ে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। পরবর্তী সময়ে কি করলেন? মানে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বিশ্বাস, এটা হচ্ছে তার কাব্য গ্রন্থ। তাছাড়া লিখছেন রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, বাংলা লেখার নিয়ম কানুন, তারপরে বাঙালি বলিয়া লজ্জা নাই, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। মানে অনেক কিছু তিনি লিখছেন বাংলা সাহিত্যে। তো এই বিখ্যাত সাহিত্যিক হায়াত মাহমুদ সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তো এতক্ষণ আমরা হায়াত মাহমুদের জীবন সম্পর্কে জানলাম। তিনি যে সাহিত্যের রূপরীতি লিখলেন, আসলে তার মানে লেখক পরিচয় সম্পর্কে আমরা জানলাম। তো এতক্ষণ আমরা এখন দেখব যে আসলে সাহিত্যের রূপরীতিটা কি বিষয়। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সাহিত্যটি কি হচ্ছে? বিশাল পরিধির একটা বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় কি করি? গদ্য, পদ্য, তারপর গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে আমরা কি করি? ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি? সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সেই বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তো আমরা সাহিত্যের রূপরীতি বিভিন্নভাবে মানে বিভিন্ন পর্যায়ে এখানে আছে। যেরকম প্রথমে আমরা দেখতে পাই যে কবিতা, এই কবিতাটা কি এটা আমরা দেখব যে কবিতাটা আসলে কবিতাটা কি? ছন্দবদ্ধ ভাষায়
অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলে একটা হচ্ছে মহাকাব্য। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো কি? একটা হচ্ছে কি মহাকাব্য, একটা হচ্ছে কি মহাকাব্য, আর একটা হচ্ছে কি গীতি কবিতা। একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে কি গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের মাধ্যমে। অর্থাৎ বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। তাহলে মেঘনাদ বধ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোন কাহিনী অবলম্বন করে। তাই মহাকাব্যটাকে রচিত হয় কিভাবে? যে যুদ্ধ বিগ্রহের কোন কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ। ভারতবর্ষের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো কি রামায়ণ, আর অন্যটি হলো কি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে তা ঘটেও নেই, ভারতবর্ষে তা নেই, ভারতবর্ষে তা ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, মহাভারতটা কি হচ্ছে আয়তনে বিশাল। রামায়ণ তার তুলনায় কি একটা ক্ষুদ্র, রামায়ণ তার তুলনায় একটি ক্ষুদ্র। কাহিনী হলোটা কি? পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন সুবর্ণাখার সম্মান রক্ষা করার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে কোথায় নিয়ে যায়? উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। এই রাবণটা কি করে? লঙ্কা দ্বীপের রাজা রাবণ সীতা যখন বনবাসে থাকে তখন কি করে? তাকে বন্দী করে নিয়ে যায়। তার বোন সুবর্ণাখার সতীত্ব রক্ষার জন্য কি করে? সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কা তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটাই হচ্ছে রামায়ণের কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যটা কি হলো? অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্য না লিখে পদ্য লিখতে হয়। মহাকাব্যের মূল লক্ষ্য কি হলো? গল্প বলা, তাকে কি করতে হয়? গদ্যে না লিখে কি করতে হয়? পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। উপন্যাসিক বঙ্কিমচন্দ্রর কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছেন, বক্তার ভাবশ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্য গীতি কবিতা। অর্থাৎ বক্তার ভাবশ্বাসের পরিষ্কারভাবে ধারণা লাভ করবে, যাহার উদ্দেশ্যে গীতি হবে বা সেটা পরিষ্কার একটা ধারণা থাকতে হবে গীতি কবিতার বৈশিষ্ট্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। তাহলে কি হলো? কবিতার একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে গীতি কবিতা। এই গীতি কবিতার জনক হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। সেটা আমাদের এই বই এখন নাই, আমরা বড় ক্লাসে সেটা আলোচনা করব। তাহলে বক্তার ভাবশ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতি কবিতা। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়া সাধারণ দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষ যদি দীর্ঘ হয় তাতে অসুবিধে নেই। যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি যেখানে প্রকাশিত হয় সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যের গীতি কবিতা আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতা বলি। এই যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন গীতি কবিতা হচ্ছে বৈষ্ণব কবিতা বলি। এই বৈষ্ণব কবিতা হচ্ছে বৈষ্ণবদের অর্থাৎ হিন্দু ধর্মের মানে বৌদ্ধ সহজাতদের গান। এই বৈষ্ণব কবিতাগুলা যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয় তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। যেরকম ভক্তিমূলক, তারপরে স্বদেশপ্রীতিমূলক,
তারপরে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় স্বদেশ প্রেমমূলক কবিতা হিসেবে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আসলে স্বদেশ প্রেমমূলক কবিতাই ছিল। তারপরে এই যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মাতরম, এটা হচ্ছে স্বদেশ প্রীতিমূলক গীতি কবিতা। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক, একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর একটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন, আর একটা হচ্ছে কি পল্লী কবি জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্য বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন হচ্ছেন পল্লী কবি। পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন প্রথমজন আমাদের সাহিত্য বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্য ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও স্বজনবাদের ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। অর্থাৎ জসিমউদ্দিন যে তার দুটি কাহিনী কাব্য লিখেছেন, একটা হচ্ছে নকশিকাঁথার মাঠ আর একটা হচ্ছে স্বজনবাদের ঘাট, এই যে দুটো কাহিনী কাব্য এর পূর্বেও কেউ লেখেনি, এর পরে কেউ লেখেনি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কবিতা কাকে বলে, যে ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। এই কবিতা দুটি ভাগ থেকে একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কবিতা। তো এরপরে আমরা আলোচনা করব নাটক। এরপরে পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে নাটক আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।